বাড়িতে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে আমি আর আমার বড় ছেলে এক নতুন পথের পথিক হতে চললাম। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। এইটা আমার প্রথম জার্নি, আর তোমাদের তরফ থেকে চাই একটু ভালোবাসা, একটু আশীর্বাদ। আর আজকে যাচ্ছি ঝাড়গ্রাম জেলার সারদিয়াতে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে। আর বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি আর আমার ছেলে সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছালাম। আর বন্ধুরা, এখন বাজে প্রায় 7:30 কাছাকাছি, 7:20-25 হয়ে গেছে। তো ট্রেন আছে আমাদের 7:37। আর এদিকে বাবু আর বাবুর বন্ধুও এসে গেছে। আর স্টেশনে অনেকক্ষণই আগেই এক কাকু কাকিমা আর আমার মামা অপেক্ষা করছিলেন। তো যাই হোক, আমরা রেডি হয়ে পড়লাম যে যার লাগেজ নিয়ে। চলো আস্তে আস্তে সিঁড়িতে ওঠা স্টার্ট। 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আমাদের ট্রেন 2 অথবা 3-এর মধ্যে আসবে, অ্যানাউন্স করেনি এখনও। তো দেখা যাক ট্রেন কখন আসে। যেই প্ল্যাটফর্মেই আসুক না কেন, আমাদেরকে আর চেঞ্জ করতে হবে না। ঠান্ডাটাও মারাত্মক পড়েছে। আর এই মানে সোয়েটার মাফলার জড়িয়ে আর এত বড় বড় লাগেজ নিয়ে ওঠাটা সত্যিই কষ্টের, কিন্তু কিছু করার নেই। ঘুরতে তো যেতেই হবে। ঘুরতে কার না ভালো লাগে এই ঠান্ডাতে। তো আমরা বেরিয়ে পড়েছি অনেক সকাল সকালে। তো চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো আমাদের এই জার্নিটা, আর আমাদের সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, একটা লাইক করো। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানিও কীরকম হলে আরও ভালো হবে। আর সবে তো আমার এই জার্নিটা শুরু, কোথাও ভুল হলে একটু শিখিয়ে দিও, কিন্তু মুখ ফিরিয়ে নিও না প্লিজ। দেখতে দেখতে আমাদের ট্রেন ঢুকে পড়েছে। হাওড়া খড়গপুর লোকাল 7:37-এ আসার কথা, কিন্তু ঢুকলো প্রায় 7:57 বাজে। আর এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। ওদিকে 3 নম্বর প্ল্যাটফর্মেও হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকে পড়েছে। কিছু করার নেই, আমরা তো এই ট্রেনে উঠতে পারবো না, আমাদের গন্তব্যস্থল আলাদা। তো আমরা যাব এই ট্রেনে করে একদম খড়গপুর। চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, পাঁশকুড়া অবধি আসার পরে ট্রেনটা খালি হতে আমরা জায়গা পেয়েছি। তার আগে মানে ঠিকঠাক দাঁড়ানোর মতন জায়গা ছিল না। তো যাই হোক, বসার পরে ক্যামেরাটা অন করতে পারলাম। তো আমরা এখন চলে এসেছি রাধামোহনপুর। আর কিছুক্ষণ পরেই আমরা খড়গপুরে নামবো। এক ভাই বস, এক ভাই বস। আর নাম গাড়ি চলছে তো পড়ে যাবে ভাই। আর ট্রেন থেকে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল, কিন্তু কিছু করার ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল না, তাই আর ক্যামেরা অন করতে পারিনি। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই জার্নিটা। আমরা যাচ্ছি সারদিয়া। তো আমরা কিছুক্ষণ পরেই খড়গপুরে নামবো, যদি ট্রেন লেট না করে। আর ম্যাক্সিমাম আমাদের আধ ঘন্টা লাগতে পারে। বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটাকে প্রেস করে চ্যানেলটির পাশে থেকো, যাতে পরের ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। দেখতে দেখতে আমাদের ট্রেন খড়গপুর স্টেশনে ঢুকে গেছে। আর খড়গপুর স্টেশনে ঢুকেছে 1A প্ল্যাটফর্মে। তো যথারীতি আমরা সবাই ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছি নামবো বলে। সবার প্রথমে আমি একটু বেরিয়ে এসেছিলাম ক্যামেরাটা অন করে, যেহেতু ভিডিও করছি। তো যাই হোক, আস্তে আস্তে সবাই নামছে। আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। আর এটা 2 নম্বর প্ল্যাটফর্ম ছিল। এই হাওড়া খড়গপুর লোকালটা খড়গপুরে ঢোকার অ্যাকচুয়াল টাইম ছিল 10:08, কিন্তু লেট করাতে প্রায় বেজে গেছিলো 10:40। তো এখনও আমাদের 1 ঘন্টা অপেক্ষা করতে হবে খড়গপুর স্টেশনে ওই খড়গপুর টাটা লোকালটা ধরার জন্য। আর আমরা নামবো হচ্ছে সারদিয়া স্টেশনে। তো সারদিয়া স্টেশন যেতে খড়গপুর থেকে মোটামুটি আধ ঘন্টা সময় লাগে। দেখা যাক ট্রেনটা কখন ঢোকে। আর বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই সেই কাকু কাকিমা অনেক ভোরেই বাড়ি থেকে বেরিয়েছিলেন, সাঁতরাগাছি স্টেশনে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করছিলেন। 4 নম্বর প্ল্যাটফর্মের শুরুতে আমরা দাঁড়িয়ে যে যার মতন করে চা জল বিস্কুট খাচ্ছিলাম আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে। আর ট্রেনটা ঢোকার কথা ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু ট্রেনটা দিল 2 নম্বর প্ল্যাটফর্মে। আর একদম সঠিক টাইমেই ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। তো দেখা যাক ট্রেনটা কখন ছাড়ে। ছাড়ার টাইম হচ্ছে 11:45। আর এখন বাজে জাস্ট 11:35। 10 মিনিটের মধ্যেই ট্রেন ছাড়ার কথা এখান থেকে ট্রেন ছাড়তে লেট হয় না। আর খুব অসুবিধে না হলে, তবে ম্যাক্সিমাম 2 থেকে 5 মিনিট লেট হতে পারে। তো দেখা যাক ট্রেন কখন ছাড়ে। তো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে সবাই জায়গা পেয়ে গেছি। আমরা বসে পড়েছি যে যার মতন করে।
একটু ট্রেনটা ভিড় ছিল ঠিকই, কিন্তু সবাই জায়গা পেয়ে গেছি। আর ট্রেন একদমই কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে, জাস্ট 11:47 বাজে। তো বাবুর মতন করে রিল করতে শুরু করে দিয়েছে ট্রেন ছাড়তেই। খুব ভালো লাগছে, অনেক দিন পর আমরা ঠাকুরবাড়ি সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর ঠাকুরবাড়ির জায়গাটা সত্যি খুব অসাধারণ বন্ধুরা, তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। এখন আমরা খড়গপুর স্টেশন ছেড়ে যাচ্ছি, আর এরপরের স্টেশন পড়বে আমাদের নিমপুরা, তারপরে কলাইকুণ্ডা, তারপর খেমাশুলি, তারপরে সারদিয়া, যেখানে আমরা নামবো। তা আমরা নামবো 4 নম্বর স্টেশনে। আর এইদিকে ট্রেনে যেতে যেতে সাইট সিনগুলো অসাধারণ লাগে। তো চলো বন্ধুরা, আমরা যেতে যেতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আর তোমরাও দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর প্রথম স্টেশন নিমপুরে আমরা এসে পৌঁছালাম। এরপর আমরা খেমাশুলি স্টেশন ছেড়ে সারদিয়ার দিকে এগোচ্ছি, যেখানে আমরা নামবো। খেমাশুলি থেকে ট্রেনটা বেশ কিছুটা এগোনোর পরেই দেখা যায় সেই দুর্ঘটনার জায়গাটা। 2010 সালে ঘটে গিয়েছিল এইখানে সেই মারাত্মক দুর্ঘটনা। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, এখনও সেই বগিগুলো একভাবেই পড়ে রয়েছে, যেখানে প্রায় 150 জনের ওপরে যাত্রী মারা গিয়েছিল একটা রাত্রিরেই। এই দিকে রয়েছে মালগাড়ির বগিগুলো, আর ঠিক উল্টো দিকেই রয়েছে এক্সপ্রেস ট্রেনের বগিগুলো। সত্যি বন্ধুরা, দেখলেই কিরম গা ছমছম করে ওঠে। আর এখন আমরা নেমে পড়েছি সারদিয়া স্টেশনে, আর ট্রেনও ছেড়ে দিয়েছে সারদিয়া স্টেশন থেকে। আর ট্রেন থেকে স্টেশনটা অনেকটাই নিচু ছিল, তো আমাদেরকে খুব সাবধান সতর্কে নামতে হয়েছিল। আর ট্রেন থেকে নেমেই বাবু আর বাবুর বন্ধু চলে গিয়েছিল ওই সারদিয়া লেখা স্টেশনের পাশে সেলফি তুলতে। আর আমরা দূরে দেখতে পাচ্ছি ট্রেন থেকেও অনেক গুরু ভাইরা নেমেছিলেন। আমাদের সঙ্গে ট্রেনের বা খড়গপুর স্টেশনে দেখা হয়নি ঠিকই, তো আশা করি এখন আমাদের সঙ্গে দেখা হবে, কথাবার্তা হবে। তো চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো আমাদের এই জার্নিটা। আর আমরা নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। বেশ কিছুটা হেঁটে আমাদের এই 2 নম্বর প্ল্যাটফর্মের শেষে অবধি যেতে হবে, তারপর জাস্ট লাইনটা টপকে নেব। আমাদের সঙ্গে অনেকেই ছিলেন এই ট্রেনে, কিন্তু আমরা জানতামই না। তো প্ল্যাটফর্মে নেবেই সবার সঙ্গে কথা হলো, অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলো। আমি এখানে বহু বছর আসছি, প্রায় 2009-10 থেকে আসি এখানে এই ঠাকুর বাড়িতে। তো আমিও অনেক দিন পরে এলাম, আর এবারে এসছি আমার বড় ছেলেকে নিয়ে। এইভাবে পারাপার করা ঠিক নয়, তবু এখানে গ্রামের দিকে তো ট্রেন খুবই কম থাকে, আর একটু অপেক্ষা করেই বোঝা যায় ট্রেন আসবে কি আসবে না, সিগন্যাল দেখে বোঝা যায়। আর এখানে ট্রেনটা খুবই কম থাকে, একদমই ফাঁকা থাকে। সারাদিনে হয়তো 3-4টে ট্রেন যায়, আর মাঝে কিছু এক্সপ্রেস ট্রেন যায়, যাতায়াত করে, তো কোনো অসুবিধা হয় না। তো আমরা এইভাবেই এখান থেকে যাতায়াত করি। আমার ছেলে দেখছে নিচে অনেকটা ডিপ হয়ে রয়েছে, কেন, কিসের জন্য। আর এটা হচ্ছে এখানকার সাবওয়ে, রেলগেটের পরিবর্তে এটা বানানো হয়েছে। তো রেলগেটের জন্য এখানে অনেক গাড়ি বা সাধারণ মানুষদের খুব যাতায়াতের অসুবিধা হতো, অনেকক্ষণ গেট পড়ে থাকতো, যার ফলে ঘন্টার পর ঘন্টা গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হতো। তো যাই হোক, এইটা হতে গ্রামের মানুষদের অনেকটাই সুবিধা হয়েছে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমাদের আজকের এই জার্নিটা। আমরা ঠাকুরবাড়ি এসেই গেছি, প্ল্যাটফর্ম থেকে নেমে আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে। অনেক সময় টোটো বা এখানকার ভ্যান, লোকাল ভ্যান দাঁড়িয়ে থাকে এই সাবওয়ের মুখে, কিন্তু আজকে দেখলাম নেই। তো কিছু করার নেই, আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। আর হেঁটে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়। তো যেতেও ভালোও লাগবে, শীতের রোদ্দুর গায়ে মাখতে মাখতে যাব। যদিও এখানে রোদ্দুরটা খুবই চড়া। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, সোজা রাস্তা রেল লাইনের নিচ দিয়ে মানিকপাড়া বলে একটা বাজারের দিকে যাচ্ছে, আর আমরা এখান থেকে ঠিক বাঁদিকে ঢুকে যাব। বাঁদিক দিয়ে আমাদেরকে গিয়ে অনেকটা হাঁটতে হবে। আর আমরা যাওয়ার সময় একটা মাঠ পাবো, বিশাল বড় মাঠ, খুব সুন্দর মাঠ। এখানে প্রায় প্রত্যেক দিনই খেলা হয়,
গ্রামের বাচ্চারা ছেলেরা এখানে ফুটবল খেলে, ক্রিকেট খেলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে চলো আমাদের ঠাকুরবাড়ি। আর এই হচ্ছে সেই মাঠ, বিশাল বড় মাঠ। এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে প্রায় মিনিট 3-4 সময় লেগে যায় হেঁটে। আমরা এই মাঠটাই কভার করে এসেছি, মাঠের পাশ দিয়ে রাস্তা দিয়ে আসিনি, কারণ যেহেতু এখন শীতকাল, মাঠ একদম শুকনো। তো বর্ষাকালেও খুব একটা মাঠে কাদা থাকে না, কারণ এখানকার মাটি দোআঁশ মাটি টাইপের। তো যখন বৃষ্টি হয়, বৃষ্টির পরেই মাটি শুকিয়ে যায়, অসুবিধা হয় না। একটু ভেজা ভেজা থাকে ঠিকই, কোথাও কোথাও হয়তো একটু জল জমে থাকে, কিন্তু কাদা হয় না বেশি একটা। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই দূরে আম বাগানগুলো দেখা যাচ্ছে, আম গাছগুলো দেখা যাচ্ছে। এই আম গাছ, আম বাগান, এগুলো আশ্রমেরই আম বাগান। আর আমের সময় প্রচুর আম ফলন হয়। আমরা অনেকটাই হেঁটে চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি আছে, আর মিনিট 5-এর মধ্যেই আমরা ঢুকবো আশ্রমের মধ্যে। আর ওই দূরে দেখা যাচ্ছে আশ্রমের শেষ বাউন্ডারি। যদিও এই আম বাগানগুলো আশ্রমেরই মধ্যে পড়ে, কিন্তু পাঁচিল দিয়ে ঘিরে রাখেনি, কারণ গ্রামের লোকেরা শর্টপথে যাতায়াত করে। অনেক গরু ছাগল এখানে ঘুরে বেড়ায়, ঘাস ফাস খায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই মাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। অনেক দিন পরে আমরা এই মাটির রাস্তা দেখতে পেলাম। এখন আর তো কোনো গ্রামেই প্রায় লাল মাটির রাস্তা দেখতে পাওয়া যায় না, কারণ সব রাস্তাই প্রায় পাকা হয়ে গেছে। তো সত্যি খুব ভালো লাগছে বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগছে। এই হচ্ছে আমাদের আশ্রম, ওই আশ্রমের চূড়া, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আগে এই রাস্তা থেকে দেখা যেত না, এই বাউন্ডারিটা অনেকটাই উঁচুতে ছিল, কিন্তু রাস্তাটা হওয়ার পরে সহজেই দেখতে পাওয়া যায়। আর এই রাস্তাটা হওয়ার সময় অনেকটাই উঁচু হয়ে গেছে, কারণ এখানে অনেকটা নিচু ছিল। আর এই রাস্তায় তেমন গাড়ি ঘোড়া খুব একটা চলে না, গ্রামেরই লোকজন যাতায়াত করে। গাড়ি এই রাস্তায় খুব একটা বেশি যাতায়াত করে না, আর এটা গ্রামের রাস্তা, গাড়ি চলাচল কমের জন্য এলাকাটা সত্যি খুব দূষণমুক্ত এলাকা। আর আমার ছেলে এখানে একা একা হেঁটে হেঁটে আসছে, বাড়ি থেকে খুব একটা বেশি বেরোয় না। তো আজকে আসার জন্য খুব আনন্দ পাচ্ছিল ট্রেনের মধ্যে। তো এখন নিজেই একা একা হেঁটে হেঁটে আসছে। তাই নয়, হাতটাও পর্যন্ত ধরতে দেবে না, কিনা সে একা একা হাঁটবে। ইনি হচ্ছেন শ্রী বিমল কৃষ্ণ পাল, বিমল জেঠু। তো আমাদের সঙ্গে সারদিয়া স্টেশনে নেমে দেখা হলো। খুব ভালো মানুষ, খুব ভালোবাসেন আমাকে। আর এই হচ্ছে আমাদের আশ্রমের গেট, আমরা এখন এই গেট দিয়ে ঢুকবো। তো সত্যি একটা ভালো লাগার জায়গা, একটা ভালোবাসার জায়গা। অনেক দিন পর ঠাকুরবাড়ি আসতে পেরে নিজেরও খুব ভালো লাগছে বন্ধুরা। সত্যি এখানে এলে না, মানে মনের যত গ্লানি, মনের যত দ্বিধা, ব্যথা বেদনা সব ভুলে যায় মানুষ। আর সত্যি তাই হয়। একটা সময় তো এরকম ছিল যে কখন আশ্রমে উৎসব আসবে, কখন আশ্রমের প্রোগ্রাম হবে, আমরা সবাই দলবল বেঁধে একসঙ্গে হই হই করতে করতে যাব। যখন আমরা কলেজে পড়তাম, কি কলেজে পড়ে সবে নতুন চাকরি পেয়েছি তখন। আর এখন সত্যি কথা বলতে বিভিন্ন কাজের প্রেসারে আর আসা হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। তবে হ্যাঁ, বছরের শুরুটা অবশ্যই চেষ্টা করি এখানে আসার, কারণ এটা মনের বিশ্বাস। বছরের প্রথম দিন ঠাকুর বাড়িতে কাটালে মন ভালো থাকে, আর মনে হয় আমার সারাটা বছর ভালো যাবে। সে যতই বাধা বিপত্তি আসুক না কেন, ঠাকুর ঠিক সামলে দেবেন, এটা মনের বিশ্বাস। জিজা জুতো খুলেই আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম, আর ঢুকেই দেখি ঠাকুর মশাই রোজকার মতন ঠাকুর পুজো দিচ্ছেন। আর আমরা আমাদের ঠাকুর প্রণাম সারলাম, আর এটাই কামনা করলাম, সবাইকে সুস্থ রেখো আর সবাইকে ভালো রেখো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই রুমগুলোতেই আমরা থাকবো। এই রুমগুলো মন্দিরের একদম শেষ প্রান্তে রয়েছে। আর সবাই চলে এসেছিল, আমি আর আমার ছেলে একটু পরেই এসেছিলাম মন্দিরে প্রণাম সেরে, কারণ অনেক দিন পরেই মন্দিরে ঢুকেছিলাম। তো আমরা একটুখানি বসেছিলাম মন্দিরের মধ্যে। তারপর আমি আর আমার ছেলে একা একাই হাঁটছে, তার হাতও ধরতে দেয়নি, আর সে আমার সঙ্গে আসেও নি, সে তার মতন করে নিজে হেঁটে হেঁটে আসছে। আর আমি ছেড়েও দিয়েছিলাম, কারণ এখানে ফাঁকা এরিয়া আর ঠাকুর বাড়ি, আর নিজের মতন করেই ঘুরুক। সবাই এখানে বাইরে দাঁড়িয়ে আছে, কারণ মন্দিরের যিনি দেখভাল করেন উনি আমাদের এই রুমটা খুলে দিয়েছিলেন। আর আমরা যে রুমে থাকবো সেই রুমটা পরিষ্কার করে এখানে কিছু চট, আর যাতে ঠান্ডা না লাগে সেই কারণে বেশ কিছু তিরপল পেতে, শতরঞ্জি পেতে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে আমরা যে যার মতন করে ফ্রেশ হয়ে চান করে আমরা যাচ্ছি ঠাকুরের প্রসাদ নিতে। সত্যি এক আলাদা অনুভূতি এটাই যে বছরের প্রথম দিন আমরা ঠাকুর বাড়িতে এসেছি আর ঠাকুরের প্রসাদ নিচ্ছি। সত্যি এ পরম সৌভাগ্য। সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদেরকে সবাইকে অনুরোধ রইল আমার তরফ থেকে, তোমরাও একদিন এখানে এসো,
অন্তত তোমরা ঠাকুরের দীক্ষিত হও বা না হও তাতে কিচ্ছু যায় আসে না। ঠাকুরকে ভালোবেসে তোমরা এখানে অবশ্যই এসো আর প্রসাদ গ্রহণ করো। এটা আমার বিশ্বাস যে তোমাদের প্রত্যেকের যার যার মনের গ্লানি, মনের ব্যথা নিশ্চয়ই দূর হবেই। এই হচ্ছে সেই প্রসাদ নেওয়ার জায়গা। গরম ভাত, ডাল আর ফুলকপির তরকারি, যা দেখে আমার ছেলে নিজেই বলছে আমি নিজের হাতে খাবো। তো খুব ভালো কথা, সে তৈরি হয়ে গেছে নিজের হাতে খাওয়ার জন্য, যাকে অন্যদিন বাড়িতে জোর করে খাওয়াতে হয়। যাই হোক বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য আমাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় গুরু, ধন্যবাদ।